Hello everyone. Today we will discuss about another type of operon, that is the tryptophan operon or TRP operon. তাহলে এটা একটা রিপ্লেসেবল টাইপের operon এবং এটা যদি দেখা যায় tryptophan অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের সঙ্গে যুক্ত বলে এটাকে আমরা বলছি TRP or tryptophan operon. তাহলে tryptophan হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড যেটা বিভিন্ন ধরনের প্রোটিন আমাদের সেলে যে প্রেজেন্ট থাকে সেটা সিনথেসিসের জন্য প্রয়োজন। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস তখন হবে যখন এটা রিকোয়ারমেন্ট থাকবে এবং যখন রিকোয়ারমেন্ট নেই তখন সিনথেসিস হবে না। অর্থাৎ এটা ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস হবে কি হবে না তার একটা রেগুলেটরি সিস্টেম যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান অপেরন। তাহলে ট্রিপ্টোফ্যান অপেরনের মাধ্যমে তাহলে আমরা এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের সিনথেসিস হবে কি হবে না বা তার কিভাবে সিনথেসিসটা রেগুলেশন হচ্ছে সেটা বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমে ট্রিপ্টোফ্যান অপেরনের গঠনটা দেখে নেব। ট্রিপ্টোফ্যান অপেরন, তাহলে যেহেতু এটা ট্রিপ্টোফ্যান মেটাবলিজমের সঙ্গে যুক্ত ওই জন্য নামটা এমন দেওয়া হয়েছে। ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে যেহেতু ল্যাকটোজ মেটাবলিজম করছে ওই জন্য ল্যাক অপেরন। তাহলে আমরা প্রথমে ডায়াগ্রামটা যদি দেখি এই অপেরনের, তাহলে একটা কি থাকবে, রেগুলেটরি রিজিয়ন থাকবে। তাহলে একটা রেগুলেটরি রিজিয়ন প্লাস একটা স্ট্রাকচারাল জিন পার্ট। তাহলে প্রত্যেকটা অপেরনের এটাই হচ্ছে বেসিক জিনিস যে একটা রেগুলেটরি পার্ট একটা স্ট্রাকচারাল জিন পার্ট। তাহলে সেটা যদি আমরা এখানে দেখাই, তাহলে এখানে আমরা বললাম তাহলে এটা হচ্ছে আমাদের টিআরপি অপেরন। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের রেগুলেটরি পার্ট, তাহলে এটা হচ্ছে আমাদের রেগুলেটরি রিজিয়ন এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল জিন এবং এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের লিডার সিকোয়েন্স থাকবে। এখানে যে স্ট্রাকচারাল জিনগুলো থাকবে সেটা যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ই ডি সি বি এ। তাহলে প্রত্যেকটা অপেরনের ক্ষেত্রে একটা রেগুলেটরি পার্ট একটা স্ট্রাকচার জিন পার্ট থাকছে এবং এখানে যেহেতু এটা ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের সঙ্গে যুক্ত সেই জন্য এখানে তার জন্য যে এনজাইমগুলো দরকার তাদের জিন এখানে প্রেজেন্ট থাকছে। অর্থাৎ স্ট্রাকচার জিনটা অপেরন টু অপেরন ভ্যারি করবে যেহেতু প্রত্যেকটা অপেরন আলাদা 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 ধরনের মেটাবলিজমের সঙ্গে তারা যুক্ত। তাহলে এখানে এই যে স্ট্রাকচার জিনগুলো আছে তারা কি হবে, একটা সিঙ্গেল প্রমোটারের আন্ডারে থাকবে এবং এখানে একটা থাকবে অপারেটর। তাহলে এই প্রমোটার এই স্ট্রাকচার জিনগুলোর এক্সপ্রেশনটা রেগুলেট করবে। তাহলে এবার এখানে আরএনএ পলিমারেজ এই প্রমোটারে বসে এই জিনগুলো এক্সপ্রেশন করবে কি করবে না সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ল্যাকটোজ অপেরনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ল্যাক আই বলে একটা জিন ছিল যে রিপ্রেসার প্রোটিন তৈরি করছিল। তাহলে এখানে একই রকম আমরা কি দেখব যে এখানে একটা আমাদের রেগুলেটরি জিন থাকবে এবং তার রেগুলেশন তার এক্সপ্রেশনের জন্য এখানে কি থাকবে, প্রমোটার। অর্থাৎ আরএনএ পলিমারেজ এই প্রমোটারে যদি বসে তাহলে আর জিনে বা রেগুলেটর জিনের ট্রান্সক্রিপশন হবে এবং এখানে যে আরএনএ পলিমারেজ বসে তাহলে এই স্ট্রাকচার জিনগুলোর ট্রান্সক্রিপশনটা হবে। তাহলে এদের ট্রান্সক্রিপশনটা হবে কি হবে না সেটা রেগুলেট করার জন্য এখানে কি আছে, আমাদের রেগুলেটরি জিন। তাহলে আরেকটা জিনিস এখানে কি দেখানো হয়েছে যে লিডার সিকোয়েন্স। তাহলে লিডার সিকোয়েন্সটা কোথায় প্রেজেন্ট থাকছে, তাহলে আমাদের প্রমোটারের পরে এই দিকটাকে ডাউনস্ট্রিমটাকে আমরা কি বলি, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, এখান থেকে এদিকে ডাউনস্ট্রিমে ট্রান্সক্রিপশন হবে। তাহলে আমাদের লিডার সিকোয়েন্স থেকে এমআরএনএ তৈরি হবে, স্ট্রাকচার জিন যেগুলো আছে তাদের থেকে আমরা কি পাবো, এমআরএনএ পাবো। শুধু ডিফারেন্স হচ্ছে স্ট্রাকচার জিন যারা থাকে তারা তাদের প্রোটিন বা এনজাইমটা তৈরি করবে, কিন্তু আমাদের লিডার সিকোয়েন্সটা দেখবো যে রেগুলেশনের জন্য দায়ী, সেখান থেকে কোনো প্রোটিন তৈরি হবে না কিন্তু এমআরএনএ এখান থেকে তৈরি হয়। তাহলে এটা রেগুলেশনের জন্য দায়ী এবং সেই জন্য এখানে ট্রান্সক্রিপশনটা হওয়া জরুরি। সেই জন্য কোথায় আছে, সে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে শুরু হয়েছে, তারপরে এখানে স্ট্রাকচার জিনগুলো আছে। তাহলে লিডার সিকোয়েন্সের এমআরএনএ তৈরি হওয়া, স্ট্রাকচার জিনগুলোর এমআরএনএ তৈরি হওয়া সেটা নির্ভর করছে কিন্তু আমাদের এই প্রমোটারের উপরে। তাহলে এবার দেখে নেই যে কোন জিন থেকে কি প্রোডাক্ট পাবো। তাহলে আমাদের আর জিন যেটা আছে সেখান থেকে আমরা কি পাবো, প্রথমে এমআরএনএ। যদি এখানে আরএনএ পলিমারেজ বসে তাহলে রেগুলেটরি জিনের ট্রান্সক্রিপশন হবে, তাহলে এমআরএনএ পাবো। এমআরএনএ পাওয়ার পর আমরা এখান থেকে কি পাবো, রেগুলেটরি জিন যেহেতু তাহলে এখান থেকে যে প্রোটিন পাবো তাকে বলা হচ্ছে রিপ্রেসার প্রোটিন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, রিপ্রেসার প্রোটিন পাচ্ছি। কিন্তু এখানে যে রিপ্রেসার প্রোটিনটা পাবো সেটা কি হিসেবে কাজ করে, অ্যাপো রিপ্রেসার বা এটাকে আমরা বলতে পারি অ্যাপো এনজাইম। তাহলে আমরা যদি দেখি যে হলো এনজাইমের কথা যদি বলি, তার দুটো পার্ট থাকে। একটা থাকে তার অ্যাপো এনজাইম, একটা থাকবে কো এনজাইম। তাহলে এই দুটো পার্ট তার থাকে। অ্যাপো এনজাইম মানে হচ্ছে আমাদের প্রোটিন পার্ট এবং এখানটাতে কি থাকবে, নন প্রোটিন পার্ট। নন প্রোটিন পার্টটা মেইনলি এখানে থাকে।
অর্থাৎ প্রোটিন পার্টের সঙ্গে অন্যান্য কোনো ফ্যাক্টর, সেটা কোফ্যাক্টর হতে পারে, কোএনজাইম হতে পারে, তারা সংযুক্ত হলেই হল এনজাইম তৈরি হবে এবং সেই হল এনজাইমটা কি হয়, অ্যাক্টিভ হয়। অর্থাৎ অ্যাপো এনজাইমটা সবসময় কি হয়, ইনঅ্যাক্টিভ হবে। তার সঙ্গে এরকম কোফ্যাক্টর বা কোএনজাইম পার্ট যুক্ত হলেই বা ফসফেটিক গ্রুপ যুক্ত হলে তখনই সেটা অ্যাক্টিভ হল এনজাইম তৈরি করে। তাহলে আমরা এখানে ল্যাকোপেরানের ক্ষেত্রে আইজিন যেটা দেখেছিলাম, সেখান থেকে যে রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছিল সে সরাসরি ফ্রি কন্ডিশনে তার অ্যাফিনিটি কি আছে, অপারেটরে গিয়ে বাইন্ড করে, তাহলে অপারেটর বাইন্ড করছিল, ফলে বন্ধ হয়ে যাচ্ছিল। তাহলে ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট ছিল তখন রিপ্রেসার প্রোটিন তৈরি হয়ে অপারেটরে বসছিল, ফলে ট্রান্সক্রিপশন অফ। তাহলে ল্যাকটোজের অ্যাবসেন্ট অফ হয়েছিল, কিন্তু যখন ল্যাকটোজ প্রেজেন্ট ছিল তখন এখান থেকে যে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়েছিল সে অ্যালো ল্যাকটোজের সঙ্গে বাইন্ড করে গিয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, ফলে তখন আর বাইন্ড করতে পারছিল না, ফলে ল্যাকটোজের প্রেজেন্সে সে বাইন্ড করতে পারেনি, ফলে ট্রান্সক্রিপশন অন হয়েছিল। এখানে কি হচ্ছে, তার ঠিক উল্টো। এখান থেকে রেগুলেটরি জিন থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা রিপ্রেসার প্রোটিন, কিন্তু এটা কেমন ধরনের রিপ্রেসার, অ্যাপো রিপ্রেসার, বা আমরা বলতে পারি অ্যাপো এনজাইম। তাহলে অ্যাপো এনজাইম কি হয়, ইনঅ্যাক্টিভ। তার মানে আমাদের ল্যাকোপেরানের যে আইজিনের প্রোডাক্ট ছিল রিপ্রেসার প্রোটিন, সে ফ্রি কন্ডিশনে অ্যাক্টিভ, কিন্তু এখানে আমাদের রেগুলেটরি জিনের যে রিপ্রেসার প্রোটিন তৈরি হয়েছে সেটা অ্যাপো এনজাইম। তার মানে এটা ফ্রি কন্ডিশনে কি আছে, ইনঅ্যাক্টিভ। যেহেতু ইনঅ্যাক্টিভ, তাহলে এটা আমাদের এই যে অ্যাপো রিপ্রেসার প্রোটিনটা তাহলে অপারেটরে গিয়ে বাইন্ড করতে পারবে না। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যদি আমরা লিখি ক্যান নট বাইন্ড, তাহলে এখানে ফ্রি কন্ডিশনে যখন আমাদের রিপ্রেসার থাকছে সেটা অ্যাপো রিপ্রেসার হওয়ার কারণে, সে ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে, তাহলে অ্যাপো এনজাইম যেহেতু তার সঙ্গে কোএনজাইম না হলে অ্যাক্টিভেট হবে না, ফলে হল এনজাইম তৈরি হয়নি, সেই জন্য এটা গিয়ে অপারেটরে বসতে পারছে না। কিন্তু ল্যাকোপেরান যদি হতো সরাসরি রিপ্রেসার প্রোটিন কিন্তু গিয়ে বসে পড়তো, তার মানে সে ফ্রি কন্ডিশনে অ্যাক্টিভ, কিন্তু এখানে কি হচ্ছে, ফ্রি কন্ডিশনে ইনঅ্যাক্টিভ, একদম উল্টো। তাহলে এটা হচ্ছে আমাদের রেগুলেটরি জিন, তার থেকে আমরা অ্যাপো এনজাইম পাবো বা অ্যাপো রিপ্রেসার পাবো। এটা অপারেটরে বাইন্ড করছে না, কিন্তু হল এনজাইম তৈরি হলে তখনই বাইন্ড করবে। তার মানে এই রেগুলেটরি জিনটা এই প্রোমোটারে আরএনএ পলিমারেজ বসে ট্রান্সক্রিপশন করবে কি করবে না সেটা রেগুলেট করছে বলে এটাকে বলা যায় রেগুলেটরি জিন, এবং এটা টোটালটা হচ্ছে আমাদের রেগুলেটর রিজিয়ন। তারপরে যদি আমরা দেখি স্ট্রাকচার জিন পার্ট থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে এক্সট্রা একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে লিডার সিকোয়েন্স। তাহলে লিডার সিকোয়েন্সটা আমরা দেখবো যে যখন ল্যাকোপেরানের কার্যপদ্ধতি বা রেগুলেশনটা হচ্ছে, তাহলে আমাদের প্রোক্যারিওটদের ক্ষেত্রে নরমালি আমরা বলেছি যে এদের রেগুলেশনটা, জিন এক্সপ্রেশন রেগুলেশনটা মেইনলি ট্রান্সক্রিপশন লেভেলে হয়, যেমন ল্যাকটোজোপ্রেনে আমরা দেখেছি, এটা গ্লুকোজ দিয়ে হোক বা ল্যাকটোজ দিয়ে হোক, আলটিমেটলি ট্রান্সক্রিপশনটাকে অফ করছিল বা অন করছিল। কিন্তু আমাদের টিআরপি ওপেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা ডবল রেগুলেশন পাবো। তাহলে আমাদের ল্যাকটোজ ওপেনে ডবল রেগুলেশন পেয়েছি, তাহলে সেখানে কি আছে, একটা ল্যাকটোজের মাধ্যমে একটা গ্লুকোজের মাধ্যমে, কিন্তু এখানে আমরা ডবল রেগুলেশন পাবো, কিন্তু সেটা কিন্তু দুটো লেভেলে, একটা ট্রান্সক্রিপশন লেভেলে, একটা ট্রান্সলেশন লেভেলে। অর্থাৎ প্রোক্যারিওটের ক্ষেত্রে মেইনলি ট্রান্সক্রিপশন লেভেলে রেগুলেশনটা হয়, কিন্তু আমরা এখানে যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে ট্রান্সলেশন লেভেলে আমরা তার রেগুলেশনটা দেখব, অর্থাৎ জিন এক্সপ্রেশনটা রেগুলেট হয়। তার জন্য দরকার আমাদের লিডার সিকোয়েন্স। লিডার সিকোয়েন্সটা কোথায় আছে, আমাদের ট্রান্সক্রিপশন এর সাইড থেকে শুরু হয়েছে, অর্থাৎ এইখান থেকে এমআরএনএ তৈরি হবে, এখান থেকে এমআরএনএ তৈরি হবে, কিন্তু এইটুকু এমআরএনএ কোনো প্রোটিন আমরা পাবো না, কিন্তু এইটুকু এমআরএনএ যদি দেখা যায় তাহলে সেখান থেকে আমরা ইডিসিবি এর প্রত্যেকটা জিনেরই প্রোটিন বা এনজাইম আমরা পাবো। এবার দেখেন আমাদের স্ট্রাকচার জিন যেগুলো আছে সেখান থেকে কি এনজাইম বা প্রোটিন আমরা পাবো। তাহলে ই জিন যেটা আছে সেখান থেকে আমরা পাবো অ্যান্থ্রানাইলেট সিনথেজ কম্পোনেন্ট 1, বা আমরা বলে দিলাম 1। এটা দুটো ভ্যারিয়েন্ট তৈরি হবে, একটা অ্যান্থ্রানাইলেট সিনথেজ 1 এবং ডি জিন থেকে তৈরি হবে আমাদের অ্যান্থ্রানাইলেট সিনথেজ 2 বা কম্পোনেন্ট 2। তার দুটো ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে 1 একটা 2। সি থেকে যদি দেখা যায় তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্থ্রানাইলেট আইসোমারেজ। তাহলে এখান থেকে যেটা পাবো অ্যান্থ্রানাইলেট আইসোমারেজ। বি থেকে যেটা আমরা পাবো সেখান থেকে পাবো যে ট্রিপ্টোফ্যান সিনথেজ, ট্রিপ্টোফ্যান সিনথেজ, এখান থেকে পাবো বিটা, এবং এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে পাবো আমাদের ট্রিপ্টোফ্যান সিনথেজ আলফা। অর্থাৎ এইগুলো হচ্ছে টোটাল আমাদের প্রোটিন বা এনজাইম যেগুলো আমাদের স্ট্রাকচার জিনগুলো থেকে তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা টিআরপি উপাদান যেটা ট্রিপ্টোফ্যান মেটাবলিজমের সঙ্গে যুক্ত, তাহলে এটা রেগুলেটরি রিজিয়ন, একটা স্ট্রাকচার জিন। রেগুলেটরি রিজিয়ন যদি আমরা দেখি তাহলে এই প্রোমোটার আন্ডারে স্ট্রাকচার জিনগুলো থাকবে, এবং এই প্রোমোটারের আরএনএ পলিমারেজ বসে ট্রান্সক্রিপশন করবে কি করবে না সেটা রেগুলেট করার জন্য থাকবে রেগুলেটরি জিন, এবং তার ট্রান্সক্রিপশনের জন্য থাকবে তার প্রোমোটার। তাহলে ট্রান্সক্রিপশন হলে এখান থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেটা হচ্ছে রিপ্রেসার প্রোটিন নরমালি, কিন্তু
ল্যাক অপারেটরের ক্ষেত্রে সেটা রিপ্লেসের রূপেই কাজ করে, কিন্তু এখানে সেটা অ্যাপো রিপ্লেসের রূপে কাজ করছে, অর্থাৎ সে একা একা কাজ করতে পারবে না, ফলে ইনঅ্যাক্টিভ অপারেটরে বসতে পারলো না। এবার ধরে নিচ্ছি আরএনএ পলিমারেজ এখানে বসে পড়লো, ট্রান্সক্রিপশন করেছে। যদি ট্রান্সক্রিপশন করে তাহলে আমরা স্ট্রাকচার জিন থেকে কি কি পাবো? তাহলে এখানে লিডার সিকোয়েন্সের এমআরএনএ তৈরি হচ্ছে সেটা হবে, প্লাস স্ট্রাকচার জিনগুলো এমআরএনএ একসঙ্গে তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে কোনো প্রোটিন পার্ট পাবো না, কিন্তু স্ট্রাকচার জিনগুলো থেকে আমরা এনজাইম ও প্রোটিন পাবো। ই থেকে পাবো অ্যান্থারাইলেট সিনথেস 1 কম্পোনেন্ট 1 বলতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্থারাইলেট সিনথেস 2, এখান থেকে পাবো অ্যান্থারাইলেট আইসোমারেজ, এখান থেকে পাবো ট্রিপ্টোফ্যান সিনথেস বিটা, এখান থেকে ট্রিপ্টোফ্যান সিনথেস আলফা। তাহলে প্রত্যেকটা যদি দেখা যায় তাহলে এখানে যে কটা এনজাইম আমরা দেখিয়েছি, তাহলে আমাদের এটা তারপরে আমাদের এটা, প্রত্যেকটা এনজাইম যেগুলো আমরা এখানে দেখিয়েছি, তাহলে প্রত্যেকে যদি দেখা যায় তাহলে এটা কার সঙ্গে যুক্ত? ট্রিপ্টোফ্যান সিনথেসিস। তাহলে আমাদের ল্যাকটোজ অপারেন্ট এখানে এনজাইমগুলো ল্যাকটোজ মেটাবলিজমের সঙ্গে যুক্ত ছিল, এখানে যদি দেখা যায় আমাদের এগুলো ট্রিপ্টোফ্যান সিনথেসিসের জন্য দায়ী, অর্থাৎ এই এনজাইমগুলো যদি সিনথেসিস হয় তবেই ট্রিপ্টোফ্যানের সিনথেসিস হবে, না হলে হবে না। তার মানে মিডিয়ামে যদি আমার ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকে, এখানে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট, আরেকটা হলো আমাদের ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট। তাহলে ট্রিপ্টোফ্যান যখন প্রেজেন্ট আছে, অর্থাৎ আমার শরীরের মধ্যে বা আমার সেলে পর্যাপ্ত পরিমাণে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট, তাহলে আর সিনথেসিস করবে না, তখন এটা কি রাখতে হবে? তাহলে প্রেজেন্ট থাকলে আমাদের সিস্টেমটা কি রাখতে হবে? অফ। তাহলে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের জন্য এই এনজাইমগুলো দরকার, যেহেতু মিডিয়ামে আমাদের টিআরপি বা ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে আছে, অপটিমাল লেভেলে আছে, ফলে তার সিনথেসিস দরকার নেই, অফ। তার মানে প্রেজেন্টে অফ হচ্ছে, কিন্তু ল্যাকটোজের ক্ষেত্রে ল্যাকটোজের প্রেজেন্টে কি হয়েছিল? অন হয়েছিল, কিন্তু এখানে কি হচ্ছে? ট্রিপ্টোফ্যান যেহেতু আছে আর দরকার নেই, ফলে অফ। কিন্তু ট্রিপ্টোফ্যান যখন অ্যাবসেন্ট, তার মানে কোষের মধ্যে আরো দরকার সিনথেসিস হয়, তার মানে এর অ্যাবসেন্টে অন হচ্ছে, প্রেজেন্টে অফ হচ্ছে, তার মানে সিস্টেমটা কি করছে? প্রেজেন্ট থেকে রিপ্লেস করে দিচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলে থাকি রিপ্রেসিবল অপারেন্ট। তাহলে ল্যাকটোজের ক্ষেত্রে ল্যাকটোজ প্রেজেন্ট থেকে আমাদের সিস্টেমটাকে অন করেছিল, কিন্তু এখানে টিআরপি যখন প্রেজেন্ট থাকতে আর সিনথেসিস দরকার নেই, সেই জন্য এটা হচ্ছে আমাদের অফ করে দেবে। এই জন্য বলা হচ্ছে আমাদের রিপ্রেসিবল অপারেন্ট। তাহলে ল্যাকটোজ ছিল আমাদের ইন্ডিউসেবল অপারেন্টের মধ্যে পড়েছি, এবং আমরা টিআরপি ওই জন্য আমরা কার মধ্যে পড়ছি? রিপ্রেসিবল অপারেন্টের মধ্যে। তাহলে এখানে মেইনলি যেটা দেখা গেল, রেগুলেটরি জিনে যে জিনটা যেটা তৈরি করে সেটা হচ্ছে আমাদের অ্যাপো রিপ্রেসার বা অ্যাপো এনজাইম, সে ইনঅ্যাক্টিভ, এখানে অপারেটর বসতে পারছে না। এবং স্ট্রাকচার জিনগুলো থেকে কি কি এনজাইম পাবো সেটা আমরা বলেছি, তারা মেইনলি ট্রিপ্টোফ্যান সিনথেসিসের জন্য দায়ী। তাহলে প্রয়োজনে সিনথেসিস হবে, তাহলে যখন আছে আদ করব কেন? সেই জন্য অফ, আর যখন নেই তখন সিনথেসিস করতে হবে, তখন অন। তাহলে কিভাবে অন বা অফ হচ্ছে সেই সিস্টেমটা এবার আমরা দেখব। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে নরমালি রেগুলেশনটা ট্রান্সক্রিপশন লেভেলেই হয়, কিন্তু এখানে আমরা যেটা দেখব ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটো লেভেলেই হবে। ল্যাকটোজের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ল্যাকটোজ অপারেন্টের ক্ষেত্রে তাহলে সেখানে ল্যাকটোজের মাধ্যমে রেগুলেশনটা হচ্ছিল, আবার গ্লুকোজের মাধ্যমে রেগুলেশনটা হচ্ছিল, অর্থাৎ ডাবল রেগুলেশন হচ্ছিল, কিন্তু প্রত্যেকবারই ট্রান্সক্রিপশনটাকে হয় অন করছিল, না হলে অফ করছিল, অর্থাৎ সেখানে আমাদের রেগুলেশনটা ট্রান্সক্রিপশন লেভেলে। এবার ট্রিপ্টোফ্যান অপারেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে এদের ক্ষেত্রে রেগুলেশনটা ডাবল হবে, কিন্তু একটা ট্রান্সক্রিপশন লেভেলে, একটা ট্রান্সলেশন লেভেলে। তাহলে এখানে ট্রান্সলেশন লেভেলে আমরা তার এক্সপ্রেশনটা কিভাবে রেগুলেট হয় সেটা দেখব। তার জন্য আমাদের দরকার আমাদের লিডার সিকোয়েন্স। সেই জন্য ট্রিপ্টোফ্যান অপারেন্টের ক্ষেত্রে আমরা কি দেখছি যে আমাদের রেগুলেটরি জিনের আগে আমাদের কি থাকছে? একটা বিশেষ সিকোয়েন্স, সেটাকে লিডার সিকোয়েন্স বলা আছে। লিডার সিকোয়েন্সটা ট্রান্সলেশন লেভেলের জিন এক্সপ্রেশনটাকে রেগুলেট করবে। কিভাবে করবে? কার্যপদ্ধতি এলে আমরা বুঝতে পারবো। এবার আমরা লিডার সিকোয়েন্সটাকে যদি এখানে একটু ম্যাগনিফাই করে দেখি, তাহলে সেখানে কি কি থাকছে দেখা যাক। তাহলে আমাদের লিডার সিকোয়েন্স হচ্ছে এটা তোমাদের লিডার সিকোয়েন্স। তাহলে লিডার সিকোয়েন্স এখানে 5 পার্ট থাকবে, এখানে 5টা পার্ট আমরা দেখব, বা 5টা সিকোয়েন্স 1 2 3 4 5। তাহলে এখানে কি কি পাচ্ছি? 1 2 3 4 5। তাহলে 5টা সেগমেন্ট লিডার সিকোয়েন্সের মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে এই ফার্স্ট সেগমেন্ট যদি দেখা যায়, তাহলে এখানে কি থাকবে? আমাদের দুটো কোড, তাহলে 2 কোডন ফর টিআরপি, অর্থাৎ ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড কোডিং এর জন্য দুটো এখানে কোডন থাকবে। অর্থাৎ এখানে যে দুটো কোডন থাকবে ফার্স্ট সেগমেন্টে, তারা ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তেমন কোডন পরপর দুটো থাকবে। তাহলে আমরা এখানে কি দেখছি? ফার্স্ট সেগমেন্টে এখানে যে দুটো কোডন থাকবে, দুটোই কিসের জন্য দায়ী? তার মানে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড কোড করার জন্য দায়ী। তাহলে টিআরএনএ তার মানে এখানে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড নিয়ে হাজির হবে এই দুটো কোডনে। তারপর সেকেন্ড সেগমেন্টে যদি দেখা যায়, থার্ড ফোর্থ, তাহলে এখানে এরা দুজন, তাহলে এখান থেকে যে ট্রান্সক্রিপ্ট তৈরি হবে, তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে তারা
এরকম স্টেম লুপ তৈরি করতে পারে। তাহলে কত কত 2 নম্বর সিকোয়েন্স, তাহলে এটা তো আমাদের সেই ডিএনএ সিকোয়েন্সটা এখান থেকে যখন A1 তৈরি হবে, তাহলে A1 এর মধ্যে যে সিকোয়েন্সটা তৈরি হবে তারা কি করে, তাহলে এটা হচ্ছে 2 এবং 3 এই দুটো সেগমেন্টের মধ্যে কি হতে পারে, পেয়ারিং হতে পারে। তাহলে একটা স্টেম লুপ, অর্থাৎ আমরা ট্রান্সক্রিপশন টার্মিনেশন যখন দেখেছিলাম তাহলে সেখানে হেয়ারপিন লুপের কথা বলা হয়েছিল, ঠিক তেমন ধরনের সিকোয়েন্স থাকার কারণে 2 নম্বর 3 নম্বর সেগমেন্ট যেটা আছে তাদের মধ্যে এরকম পেয়ারিং হয়। এবং এটা হচ্ছে আমাদের যেটা তৈরি করলো এটা হচ্ছে অ্যান্টি টার্মিনেটর, অ্যান্টি টার্মিনেটর তৈরি করলো। এবং একই সঙ্গে 2 এর সঙ্গে 3 এর পেয়ারিং হতে পারে, আবার 3 এর সঙ্গে 4 এরও এরকম সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি থাকার কারণে তারাও পেয়ারিং করতে পারে। তাহলে এখানে কি করতে পারে, তাহলে এখানে কত কত থার্ড অ্যান্ড ফোর্থ, তাহলে তাদের মধ্যে কি হতে পারে, পেয়ারিং হতে পারে। তাহলে এখানে কি হলো, আমার হেয়ারপিন লুপ তৈরি করেছে, অর্থাৎ স্টেম লুপ স্ট্রাকচার তৈরি করেছে। তাহলে এটা কি হিসেবে কাজ করে, তাহলে এটা যদি দেখা যায় আমাদের টার্মিনেটর রূপে কাজ করে, টার্মিনেটর। তাহলে লিডার সিকোয়েন্সের বিষয়টা আমাদের জানা দরকার, তাহলে আমরা ট্রান্সলেশন লেভেলে কিভাবে কন্ট্রোল হয় সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে লিডার সিকোয়েন্স যেটা বলে যে 5টা সেগমেন্টের কথা বলা আছে। ফার্স্ট সেগমেন্টে কি থাকবে, দুটো কোডন থাকবে, দুটোই টিআরপি অ্যামিনো অ্যাসিডের জন্য। সেকেন্ড এবং থার্ড সেগমেন্ট তাদের মধ্যে সিকোয়েন্সটা এমন আছে তারা পরস্পরের কমপ্লিমেন্টারি, ফলে তারা কি করে এমআরএনএ তৈরি হওয়ার পর এরকম হেয়ারপিন লুপ বা স্টেম লুপ স্ট্রাকচার তৈরি করতে পারে। কিন্তু যখন 2-3 এর মধ্যে পেয়ারিং হবে সেটা অ্যান্টি টার্মিনেটর রূপে কাজ করবে, এবং আরেকটা 3 এবং 4 এর মধ্যে যখন পেয়ারিং হবে তাহলে এখান থেকে যে এমআরএনএ পার্টটা তৈরি হচ্ছে তার 3-4 যদি সেগমেন্ট তারা সেখান থেকে ট্রান্সক্রিপ্ট আরএনএ যদি দেখো তাদের মধ্যে পেয়ারিংটা হবে, তখন যে স্টেম লুপ তৈরি হবে সেটা টার্মিনেটর রূপে কাজ করবে। অর্থাৎ এখানে 2-3 সেগমেন্টের মধ্যে অ্যান্টি টার্মিনেটর ফরমেশন হলে ট্রান্সলেশনটা অন হবে, কিন্তু 3-4 সেগমেন্টের মধ্যে লিডার সিকোয়েন্সের টার্মিনেটর ফরমেশন হলে ট্রান্সলেশনটা অফ হবে। তার মানে লিডার সিকোয়েন্স টার্মিনেটর তৈরি করলো না অ্যান্টি টার্মিনেটর তৈরি করলো তার উপরে নির্ভর করছে যে ট্রান্সলেশনটা থেমে যাবে না ট্রান্সলেশনটা কন্টিনিউ হবে। তাহলে সেই জন্য আমরা এখানে বললাম যেখানে লিডার সিকোয়েন্সের 5টা সেগমেন্টের কথা, এখানে দুটো টিআরপি অ্যামিনো অ্যাসিডের কোডন আছে, তারপরে যে সেগমেন্ট আছে 2-3 তাদের মধ্যে কমপ্লিমেন্টারি আছে, ফলে তারা এমআরএনএ সিনথেসিসের পরে তাদের মধ্যে পেয়ারিং করে স্টেম লুপ তৈরি করতে পারে, আবার 3-4 এর মধ্যেও পেয়ারিংটা হতে পারে। তাহলে সেখানে এই দুটো তৈরি করছে যখন তার 2-3 এর মধ্যে হবে সেটা অ্যান্টি টার্মিনেটর, তার মানে এক্ষেত্রে আমাদের রাইবোজোম সেটাকে হল্ট করানো যাবে না, সে কন্টিনিউ চলতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় টার্মিনেটর, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেশনটা কি হয়ে যাবে, থেমে যাবে। তাহলে কিভাবে থেমে যাচ্ছে আমরা এরপরেই দেখব। এবার তাহলে আমরা ট্রিপ্টোফ্যান ওভারলোডের কার্যপদ্ধতি দেখে নিই। প্রথমে আমরা ট্রান্সক্রিপশন লেভেলে দেখব। তাহলে ওখানে ফার্স্ট সিচুয়েশন আমরা ধরলাম যে আমাদের টিআরপি অ্যাবসেন্ট, আর একটা সিচুয়েশন আমরা ধরলাম যে আমাদের টিআরপি প্রেজেন্ট। তাহলে যেহেতু ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট তাহলে আমাদের সিনথেসিস দরকার, কারণ ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন আছে। তাহলে এখানে সিস্টেমটাকে কি করব, অন করব। যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট তার মানে আমাদের আর দরকার নেই, তাহলে সিস্টেমটা কি করতে হবে, অফ করতে হবে। তাহলে প্রেজেন্টে অফ হচ্ছে, অ্যাবসেন্সে অন হচ্ছে, সেজন্য রিপ্লেসেবল অপারেন্ড। এবার কিভাবে হচ্ছে দেখা যাক। তাহলে আমরা সেই ট্রিপ্টোফ্যান অপারেন্ড ডায়াগ্রামটা যদি এখানে শর্ট করে নিতে পারি, তাহলে এখানে সিম্পলি দেখানো হলো। তাহলে এখানে থাকবে 1 2 3 4, তাহলে এখানে আমরা দেখালাম যে আমাদের প্রোমোটার, এখানে থাকবে রেগুলেটরি জিন, তার প্রোমোটার এটা। তারপরে যদি দেখানো যায় যেখানে থাকবে আমাদের অপারেটর, এখানে থাকবে প্রোমোটার। এই প্রোমোটার আন্ডারে যে জিনগুলো থাকছিল সেগুলো ছিল আমাদের এ বি সি ডি ই, আর এখানটাই ছিল আমাদের লিডার সিকোয়েন্স। তাহলে এখান থেকে এবারে তৈরি হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে এখান থেকে এবারে তৈরি হবে, কিন্তু সেই এবারে থেকে প্রোটিন পাবো না, সেটা রেগুলেশনের জন্য দেয়। বাকি স্ট্রাকচার জিন যেগুলো সেগুলো থেকে কি কি প্রোটিন বা এনজাইম পাবো সেগুলো আমরা আগেই বলে দিয়েছি। এবার নরমালি এই যে রেগুলেটরি জিন সেখান থেকে কি হবে, প্রথমে এমআরএনএ তৈরি হবে, তারপরে এখান থেকে আমরা কি পাবো, অ্যাপো রিপ্রেসার পাবো, বা আমরা বলতে পারি অ্যাপো এনজাইম পাবো। তো এই অ্যাপো এনজাইমটা কি, এটা হচ্ছে ইনঅ্যাকটিভ। তাহলে ল্যাক অপারেন্টের ক্ষেত্রে যে রিপ্রেসার প্রোটিন তৈরি হয় সেটা ফ্রি কন্ডিশনে অ্যাক্টিভ, কিন্তু এখানে যে রিপ্রেসার প্রোটিন তৈরি সেটা অ্যাপো রিপ্রেসার বা অ্যাপো এনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ সেটা প্রোটিন পার্ট। অ্যাপো এনজাইমের সঙ্গে কোএনজাইম না হলে সে অ্যাক্টিভেট হবে না, সেই জন্য ফ্রি কন্ডিশনে ইনঅ্যাক্টিভ, যেহেতু অ্যাপো এনজাইম, ফলে এটা এখানে গিয়ে তাহলে ক্যান নট বাইন্ড উইথ অপারেটর, তাহলে এটা কি অপারেটরে বাইন্ড করতে পারবে না। তাহলে অপারেটর যেহেতু ফ্রি,
তাহলে এখানে কি বসে পড়বে আমাদের আরএনএ পলিমারেজ। তাহলে এখানে কি বসবে আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ বসলো, এবার কোন দিকে যাবে ডাউন স্ট্রিম মুভ করবে। তাহলে ডাউন স্ট্রিমে যখনই মুভ করবে তাহলে এখান থেকে আমাদের কি করবে ট্রান্সক্রিপশন হবে। তাহলে ট্রান্সক্রিপশন হলে আমরা কি পাবো পলিসিস্টনিক এমআরএনএ পাবো। তাহলে তার মধ্যে কি এ জিনের সিস্টেম থাকবে, বি থাকবে, সি ডি ই সবার সিস্টেম সেখানে প্রেজেন্ট থাকবে। একই সঙ্গে লিডার সিকোয়েন্স যেটা ছিল ডিএনএ এর মধ্যে, অর্থাৎ এই অপারেন্ট সিস্টেমে যে ডিএনএ সিকোয়েন্স যেটা ছিল লিডার সিকোয়েন্সের মধ্যে, তাহলে সেখান থেকে কি হয়েছে এমআরএনএ তৈরি হয়েছে। এবং সেই এমআরএনএ যখন তৈরি হবে তাহলে আমাদের সেখানে 5টা সেগমেন্টের কথা আমরা বলেছি, সেটা কিভাবে কন্ট্রোল করে এরপরে আমরা দেখব। তাহলে এখান থেকে যেহেতু ট্রান্সক্রিপশন হয়েছে তাহলে এবার কি হবে ট্রান্সলেশন। এখানে কি পাবো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন যেহেতু হচ্ছে আমরা এখান থেকে কি পাবো এনজাইম। তাহলে যে এনজাইমগুলোর নাম আমরা উল্লেখ করেছিলাম তাহলে সেই সমস্ত এনজাইম আমরা এখানে পাবো এ বি সি ডি ই জিন থেকে। তাহলে এনজাইমটা কি কাজ করবে সিনথেসিস অফ টিআরপি অর্থাৎ ট্রিপ্টোফ্যান সিনথেসিস করবে। তাহলে যেহেতু অ্যাবসেন্ট তাহলে সিনথেসিস দরকার, সেই জন্য এনজাইম তৈরি হয়েছে। তাহলে যখন অ্যাবসেন্ট তখনই এটা প্রয়োজন, সেই জন্য অন করতে হবে। তাহলে আমাদের এনজাইমগুলো তৈরি হচ্ছে, ট্রিপ্টোফ্যান সিনথেসিস হচ্ছে। এবার মিডিয়ামে আমাদের কি আছে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট। তাহলে ট্রিপ্টোফ্যান আছে তাহলে আর তৈরি করবো কেন, তাহলে কিভাবে অফ হবে সিস্টেমটা দেখা যাক। তাহলে আমরা এখানে একই রকম ডায়াগ্রামটা দেখালাম 1 2 3 4 5 লিডার 1 2। তাহলে এখানে কি কি পাচ্ছি আমাদের জিনগুলো এ বি সি ডি ই, এখানটা আছে আমাদের লিডার সিকোয়েন্স, এখানটাতে আছে তার অপারেটর প্রমোটার, এখানটাতে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি জিন তার প্রমোটার। তাহলে আমাদের প্রত্যেকবারই যদি দেখা যায় তাহলে আমাদের রেগুলেটরি জিন যেটা আছে সেখান থেকে কি ফরমেশন হবে তার কাজ হচ্ছে এমআরএনএ তৈরি করা। তাহলে এই প্রমোটার তো রেগুলেটরি জিনটাকে কন্ট্রোল করছে, তাহলে ট্রান্সক্রিপশন করাবে, ট্রান্সক্রিপশনে এমআরএনএ পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো অ্যাপো রিপ্রেসার অর অ্যাপো এনজাইম। তাহলে এটাকে কি বলা হয়েছে যেহেতু অ্যাপো এনজাইম তাহলে এটা অবশ্যই ইনঅ্যাক্টিভ হবে, ফ্রি কন্ডিশন ইনঅ্যাক্টিভ, অপারেটর বাইন্ড করতে পারছে না। তাহলে অপারেটর যদি বাইন্ড করতে না পারে তাহলে এখানে কি বসবে আরএনএ পলিমারেজ বসে যাবে। আরএনএ পলিমারেজ যদি বসে যায় তাহলে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেটা আছে তাহলে এখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয়ে যাবে। কিন্তু ট্রান্সক্রিপশন যদি হয়ে যায় তাহলে তো আমার এনজাইমগুলো তৈরি হবে, এনজাইম তৈরি হলে কি হবে ট্রিপ্টোফ্যান তৈরি হবে, কিন্তু আমার তো ট্রিপ্টোফ্যান আছে তাহলে আর সিনথেসিস করার দরকার নেই, তাহলে সিস্টেমটাকে অফ করতে হবে। তাহলে কিভাবে দেখা যায় তাহলে যখন মিডিয়ামে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট, যখন এখানে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট আছে তাহলে এই ট্রিপ্টোফ্যান কি হিসেবে কাজ করে কোএনজাইম। তাহলে ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড এখানে কি হিসেবে কাজ করে কোএনজাইম। তাহলে আমাদের রেগুলেটরি জিন থেকে যেটা তৈরি সেটা আছে অ্যাপোরিপ্রেসার বা অ্যাপোএনজাইম, সেটা ইনঅ্যাক্টিভ। কিন্তু ট্রিপ্টোফ্যান মিডিয়ামে যখন প্রেজেন্ট থাকবে সে নিজেই কি করবে কোএনজাইম রূপে কাজ করবে এবং এই ট্রিপ্টোফ্যানটা আমাদের অ্যাপোএনজাইমের সাথে বাইন্ড করে যাবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের অ্যাপোএনজাইমটা হচ্ছে এমন দেখতে, এটা হচ্ছে আমাদের অ্যাপোএনজাইম। এবং এখানে যদি আমরা দেখি যে কোএনজাইম পার্টটা হচ্ছে আমাদের এরকম দেখতে, তাহলে এটা হচ্ছে আমাদের কোএনজাইম। তাহলে অ্যাপোএনজাইম কোএনজাইম যদি বাইন্ড করে যায় তাহলে এবার আমরা কি দেখব তাহলে এই ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিড অ্যাপোএনজাইমের সাথে বাইন্ড করবে। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাপোএনজাইম বাইন্ড করলো আর এখানে হচ্ছে আমাদের কোএনজাইম বাইন্ড করে গেল। তাহলে এবার আমরা কি পাবো তাহলে এখানে যে গঠনটা পাবো তাহলে এবার আমরা এখানে যেটা পেলাম সেটাকে বলা হবে হলো এনজাইম। হলো এনজাইম যখনই হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তাহলে এখানে একা যখন ছিল সে ইনঅ্যাক্টিভ যেহেতু অ্যাপোএনজাইম, এবার অ্যাপোএনজাইম যেমন তৈরি হয় তেমন হয়েছে, কিন্তু যখন মিডিয়ামে ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট সে তখন নিজে কি হিসেবে কাজ করবে আমরা কোরিপ্রেসার বলতে পারি অথবা কোএনজাইম বলতে পারি। তাহলে এটাকে আমরা কোরিপ্রেসারও বলি, কোরিপ্রেসার। তাহলে অ্যাপোরিপ্রেসার কোরিপ্রেসার বা অ্যাপোএনজাইম কোএনজাইম বাইন্ড করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিপ্রেসার অথবা বলতে পারি আমাদের হলো এনজাইম। যে অ্যাক্টিভ সে গিয়ে কোথায় বাইন্ড করবে ক্যান বাইন্ড। তাহলে আগে যখন একা ছিল বাইন্ড করতে পারছিল না, এবার কি হচ্ছে সে যেহেতু হলো এনজাইম তৈরি করেছে অ্যাক্টিভ, ফলে অপারেটর বাইন্ড করে গেল। তাহলে অপারেটর যদি গিয়ে বাইন্ড করে তাহলে আমরা কি পাচ্ছি অপারেটর গিয়ে যদি এইভাবে বাইন্ড করে যায়
তাহলে অপারেটরকে এইভাবে বাইন্ড করে গেছে, তাহলে অপারেটর ব্লক। তাহলে অপারেটর যেহেতু ব্লক হয়ে গেছে, তাহলে আরএনএ পলিমারেজ বসলেও সে ডাউন স্ট্রিমে যেতে পারবে না। যেতে পারবে না, তাহলে এখানে কি দেখবো, নো ট্রান্সক্রিপশন। তাহলে এখানে ট্রান্সক্রিপশন হবে না। ট্রান্সক্রিপশন যদি না হয় তাহলে নো ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন যদি না হয় তাহলে কি হবে, নো এনজাইম ফর টিআরপি সিনথেসিস। তাহলে টিআরপি সিনথেসিসে কোনো এনজাইম তৈরি হবে না। তাহলে কি হলো এখানে বিষয়টা, ট্রিপ্টোফ্যান যখন প্রেজেন্ট তখন সে তার সেলফ রেগুলেশন অর্থাৎ অটো রেগুলেশন করছে, নিজের নিয়ন্ত্রণ করছে। যেহেতু মিডিয়ামে আমাদের ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট আছে, তাহলে সে তখন কোএনজাইম রূপে কাজ করছে এবং আমাদের রেগুলেটরি জিন থেকে তৈরি হওয়া অ্যাপোরিপ্রেসার বা অ্যাপোএনজাইমের সঙ্গে বাইন্ড করে তৈরি করছে আমাদের কমপ্লিট রিপ্রেসার বলতে পারি বা অ্যাক্টিভ রিপ্রেসার বলতে পারি, আর সঙ্গে সেটাকে আমরা হলো এনজাইমও বলতে পারি, একই জিনিস। তাহলে হলো এনজাইমটা অ্যাক্টিভ হয়, তাহলে অ্যাপোএনজাইম কোএনজাইম মিলে যেটা তৈরি সেটা হচ্ছে হলো এনজাইম, সেটা অ্যাক্টিভ। তাহলে এবার যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, সে বাইন্ড করছে কোথায়, অপারেটর। আমরা জানি অপারেটর ব্লক হয়ে গেলে আরএনএ পলিমারেজ এখানে বাইন্ড করবে, সেই টাটা বক্স বা প্রিনা বক্স যেটা সেটাকে রিকগনাইজ করে, কিন্তু ডাউন স্টেপে যেতে পারছে না। ডাউন স্টেপে যদি মুভ করতে না পারে, তাহলে আমরা এখান থেকে কোনো পলিসিস্টেমিক এমআরএনএ পাবো না। যেহেতু এমআরএনএ পাচ্ছি না, তাহলে আমাদের ট্রান্সলেশন হচ্ছে না, তাহলে সেখান থেকে কোনো এনজাইম পাচ্ছি না। তাহলে এনজাইমটা কি করতো, ট্রিপ্টোফ্যান সিনথেসিস করতো। তাহলে ট্রিপ্টোফ্যান সিনথেসিসের দরকার নেই, কারণ কি, ট্রিপ্টোফ্যান আমার আছে। তাহলে মিডিয়ামে যেহেতু আছে, তাহলে এক্সট্রা আর অ্যামাইনো অ্যাসিড আমরা ট্রিপ্টোফ্যান তৈরি করব না। যখন অ্যাবসেন্ট ট্রিপ্টোফ্যান মিডিয়ামে নেই, তখন তার মানে অ্যাপোরিপ্রেসার থাকলেও এখানে আমাদের নো কো এনজাইম। তাহলে এখানে কো এনজাইম যেহেতু নেই, তাহলে এটা দুটো বাইন্ডও করবে না, তাহলে আমাদের হলো এনজাইমে তৈরি হবে না। সেই জন্য এটাকে এখানে বাইন্ড করতে পারছে না, ফলে অপারেটর ফাঁকা। তার মানে এখানে অপারেটর ব্লক করে দিচ্ছে আমাদের যখন হলো এনজাইম তৈরি হচ্ছে তখন। কিন্তু ল্যাকটোজ অপারেটরের সঙ্গে যদি একটা আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে রিপ্রেসার প্রোটিন একাই অ্যাক্টিভ ছিল, সে কি অপারেটর ব্লক করে দিচ্ছিল, সেই জন্য অ্যাবসেন্টে কি হয়ে যাচ্ছিল, অফ হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে রেগুলার জিন থেকে যেটা তৈরি হয় সেটা ইনঅ্যাক্টিভ, ফলে অপারেটর ব্লক করতে পারছে না, যেটা অ্যাবসেন্টে অন হচ্ছে। তার মানে জাস্ট অপোজিট অফ ল্যাকটোজ অপারেটর। এবার এখানে আমাদের ল্যাকটোজের প্রেজেন্সে অন হচ্ছিল, কিন্তু এখানে কি হচ্ছে, ট্রিপ্টোফ্যানের প্রেজেন্টে কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে, এই যে অ্যাপোএনজাইম ট্রিপ্টোফ্যান নিজেই কোএনজাইম হিসেবে কাজ করছে, ফাংশনাল বা হলো এনজাইম তৈরি করলো, অ্যাক্টিভ রিপ্রেসার তৈরি করলো, সে অপারেটর ব্লক করে দিল, তাহলে কোনো সিনথেসিস হবে না। তাহলে এটা কিন্তু ট্রান্সক্রিপশন লেভেলে। তাহলে আমরা ট্রিপ্টোফ্যান অপারেটরের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন লেভেলে জিন এক্সপ্রেশনটা কিভাবে রেগুলেট হচ্ছে সেটা আমরা দেখেছি। তাহলে সেখানে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড যখন অ্যাবসেন্ট থাকছিল, তখন বাই ডিফল্ট আমাদের সিস্টেমটা অন হয়ে যাচ্ছিল, কারণ আমাদের মিডিয়ামে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন আছে। ফলে ট্রান্সক্রিপশন অন মানে সেখান থেকে এমআরএনএ সিনথেসিস হয়েছে। এবং তারপরে যখন ট্রিপ্টোফ্যান প্রেজেন্ট থাকছিল, সেক্ষেত্রে আর আমাদের ট্রিপ্টোফ্যানের প্রয়োজন নেই, সেই জন্য সিস্টেমটা সেখানে হলো এনজাইম ফর্মেশন করে অপারেটর ব্লক করে অফ করে দেওয়া হচ্ছিল, বলে ট্রান্সক্রিপশন অফ। তাহলে ট্রান্সক্রিপশন অন বা অফ, অর্থাৎ ট্রান্সক্রিপশন লেভেলে আমরা রেগুলেশনটা দেখেছি। তাহলে ট্রান্সক্রিপশন হওয়ার পরে এবার ট্রান্সলেশন হবে। যদি না হয় ট্রান্সক্রিপশন, সেক্ষেত্রে ট্রান্সলেশনের প্রশ্ন আসছে না, কিন্তু যদি ট্রান্সক্রিপশন হয়, তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেশনের প্রশ্ন আসছে। তাহলে ট্রান্সক্রিপশন হলো মানে আমরা এমআরএনএ বা পলিসিস্টেমিক এমআরএনএ পেয়েছি। এবার সেই পলিসিস্টেমিক এমআরএনএ যদি ট্রান্সলেশন হয়, তবেই তো আমরা প্রোটিন এনজাইমগুলো পাবো। তাহলে ট্রান্সক্রিপশন লেভেলে অন করা হলো, কিন্তু সেটাকে ট্রান্সলেশন লেভেলেও অন করতে হবে। তাহলে কিভাবে অন হয় বা কিভাবে অফ হয় সেটা আমরা দেখব। তাহলে আমাদের প্রোক্যারিওটদের ক্ষেত্রে একটা ফেনোমেনা বলেছিলাম যে কাফেল ফেনোমেনা। যেহেতু এদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটোই সাইটোপ্লাজমে ঘটে, ফলে এদের ট্রান্সক্রিপশন শুরু হওয়ার সাথে সাথে সাইমালটেনিয়াসলি ট্রান্সলেশনটাও শুরু হয়ে যায়। অর্থাৎ আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করতে যাচ্ছে, পিছন দিয়ে আমাদের রাইবোজোম ট্রান্সলেশন করতে যাচ্ছে। তাহলে সেই ঘটনা এখানেও ঘটবে, যেহেতু আমাদের প্রোক্যারিওট। তাহলে কি হচ্ছে, আমাদের এমআরএনএ ও পলিসিস্টিক এমআরএনএ যখন তৈরি হচ্ছিল, ঠিক একই মুহূর্তে আমাদের এখানে রাইবোজোম বাইন্ড করে যাচ্ছিল ট্রান্সলেশনের জন্য। তাহলে এখানে লিডার সিকোয়েন্সের শুরুতে যেখানে রাইবোজোম বাইন্ডিং সাইট আছে, ঠিক সেখানে বাইন্ড করে গেল একটা লার্জ সাবমিট, একটা স্মল সাবমিট। কিভাবে রাইবোজোম ট্রান্সলেট করে সেটা আমরা ট্রান্সলেশন পদ্ধতিতে অলরেডি পড়ে এসেছি। তাহলে এখানে কোডন আছে, তাহলে এই দুটো কোডন কার জন্য আছে, আমরা বলেছিলাম একদম ভিডিওর প্রথমে লিডার সিকোয়েন্স সম্পর্কে পড়েছি। লিডার সিকোয়েন্সের ফার্স্ট সেগমেন্টে দুটো কোডন থাকে, দুটোই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাহলে আমাদের ফার্স্ট সিচুয়েশন আমরা কি ধরে নিচ্ছি, ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট, তার মানে সিস্টেম অন থাকতে হবে, অথবা বলতে পারি লো কনসেন্ট্রেশন, অর্থাৎ অল্প কনসেন্ট্রেশনের ট্রিপ্টোফ্যান আছে। তাহলে সিনথেসিস করার প্রয়োজন পড়েছে, সেই জন্য এখানে ট্রান্সক্রিপশনটা অন হয়েছে। এবার আমরা চাইছি ট্রান্সলেশনটা অন হোক। তাহলে ট্রান্সক্রিপশন অন হয়েছে বলে এখানে এমআরএনএ বা পলিসিস্টিক এমআরএনএ তৈরি হয়েছে, এবার ট্রান্সলেশনটা অন হতে হবে। কিভাবে, রাইবোজোম এখানে বাইন্ড করে গেছে, বাইন্ড করার পরে সে কি চাইছে, যে এখানে কোডন আছে ট্রিপ্টোফ্যানের, তাহলে কি অর্ডার করবে, যে ট্রিপ্টোফ্যানের যে টিআরএনএ আছে
তাকে বলবে সেই ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসার জন্য। তাহলে আমাদের যেহেতু লো কনসেন্ট্রেশনের টিআরপি আছে, ফলে এখানে চার্জ টিআরএনএ আমরা যেটা বলি ট্রান্সলেশনের সময় চার্জ টিআরএনএ, তাহলে এখানে যেগুলো আছে এগুলো কি আমাদের ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড চার্জ টিআরএনএ ফর্মেশন করে। কিন্তু যেহেতু মিডিয়ামে ট্রিপটোফ্যানই কম আছে, ফলে চার্জ টিআরএনএ কনসেন্ট্রেশন কি হবে, তাহলে আমরা যে বলতে পারি লো কনসেন্ট্রেশন অফ চার্জড টিআরএনএ অফ টিআরপি, অর্থাৎ ট্রিপটোফ্যানের যে টিআরএনএ, যে চার্জ টিআরএনএ, অর্থাৎ যে টিআরএনএ গুলোর সঙ্গে ট্রিপটোফ্যান যুক্ত হবে তাদেরকে বলে ট্রিপটোফ্যানের চার্জ টিআরএনএ, চার্জিং হয়ে গেছে তাদের, তাহলে সেই টিআরএনএ অর্থাৎ চার্জ টিআরএনএ কনসেন্ট্রেশনও কি হবে, কম হবে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে কয়েকটা মাত্র দেখানো হয়েছে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড দিয়ে যে চার্জ টিআরএনএ তৈরি হয়েছে তার কনসেন্ট্রেশন কম। এবার রাইবোজোম এখানে এসেছে, কোডন আছে ট্রিপটোফ্যানে, তাহলে সে ডেকে পাঠাচ্ছে কাকে, এই ট্রিপটোফ্যানের যে টিআরএনএ আছে তাকে ডেকে পাঠাচ্ছে, ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। যেহেতু মিডিয়ামে কম আছে ফলে এদের কনসেন্ট্রেশন কম চার্জ টিআরএনএ, ফলে এখানে আসতে দেরি করবে। তাহলে আমাদের যদি এখানে দেখানো যায়, তাহলে টিআরএনএ প্রথমে একটা এলো, তাহলে এখানে কি আছে, তার ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে যেহেতু কনসেন্ট্রেশন কম, তাহলে আবার একটা টিআরএনএ সেটাও কি নিয়ে আসবে, ট্রিপটোফ্যান নিয়ে আসবে, কিন্তু তার আসতে একটু কি হবে, সময় যাবে। কারণ যেহেতু মিডিয়ামে অ্যাভেলেবিলিটি নেই ট্রিপটোফ্যানের সেই টিআরএনএ, সেই জন্য আমাদের এই কোডনে ট্রিপটোফ্যানের যে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে একটু দেরি করবে। ফলে আমাদের রাইবোজোমটা কিছু সময়ের জন্য কি হবে, হল্ট করে যাবে, মানে একটু স্টপ হয়ে যাবে, অল্প সময়ের জন্য সে কাজটা থামিয়ে দেবে। তার মানে যতক্ষণ না এখানে আবার একটা টিআরএনএ ট্রিপটোফ্যান নিয়ে আসছে ততক্ষণ কি হবে, আমাদের রাইবোজোমটা হল্ট হয়ে যাবে, অর্থাৎ সে সামনে এগোতে পারছে না। সেই কারণে যেহেতু রাইবোজোম একটু হল্ট হয়ে গেল, তখন সামনে যে সেগমেন্ট আছে 2 3 4 5, তাহলে 2 3 এর মধ্যে প্যারিং হয় বলেছিলাম, 4 আবার 3 4 এর মধ্যে প্যারিং হয়। তাহলে যেহেতু রাইবোজোম একটু এখানে স্টপ হয়ে গেল বা হল্ট হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে রাইবোজোম আর সামনে যেতে পারছে না, কিন্তু ট্রান্সক্রিপশন তো অন আছে, তাহলে ট্রান্সক্রিপশন অন, কিন্তু ট্রান্সক্রিপশনটা অল্প সময়ের জন্য হল্ট হয়ে গেল, যেহেতু এখানে ট্রিপটোফ্যানের টিআরএনএ তার অ্যাভেলেবেল নেই, যেহেতু মিডিয়ামে ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড কম, ফলে চার্জ টিআরএনএ কম, তাহলে তাদের আসতে সময় যাচ্ছে, ফলে রাইবোজোম সামনে এগোবে, কিন্তু এই কাজটা কমপ্লিট না করে এগোতে পারছে না, ফলে তাকে একটু হল্ট করতে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ট্রান্সক্রিপশন তো থেমে নেই, যেহেতু কাপেল ফেনোমেনা, ট্রান্সক্রিপশন চলছে, সেই মুহূর্তে 2 3 এর এখানে ট্রান্সক্রিপশন হয়ে যাচ্ছে, তাহলে 2 3 এর মধ্যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকার কারণে তারা এখানে কি তৈরি করে দিল, সেগমেন্ট 1 এ আমাদের কি হয়েছে, তাহলে রাইবোজোম এখানে টিআরএনএ বাইন্ড করে গেছে। তাহলে যেহেতু সে হল্ট করছে, আরো একটা টিআরএনএ ট্রিপটোফ্যান নিয়ে আসবে, সেই জন্য ততক্ষণে 2 3 এর ট্রান্সক্রিপশন তো এদিকে হয়ে আছে, তাহলে তারা দুজন পেয়ারিং করে নিয়ে যেটা তৈরি করলো অ্যান্টি টার্মিনেটর। আমি বলেছিলাম 2 3 সেগমেন্টের মধ্যে যখন স্টেম লুপ ফর্মেশন হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি টার্মিনেটর, ফলে এটা আমাদের রাইবোজোমকে আটকানোর জন্য যথেষ্ট না, ফলে রাইবোজোম এটাকে এটার উপর দিয়ে মুভ করে চলে যেতে পারবে। ফলে রাইবোজোম যখন এবারে এদিকে মুভ করবে, তার মানে কি হবে, এক্ষেত্রে ট্রান্সলেশন কি হয়ে গেল, অন। তাহলে ট্রান্সলেশন যেহেতু অন হয়ে গেল, তাহলে এই লিডার সিকোয়েন্সের পরে কোথায় গিয়ে পৌঁছাবে, স্ট্রাকচার জিনগুলো আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা কি পাবো, এনজাইম। তাহলে এনজাইম যেহেতু পাচ্ছি, এখানে কি হবে, টিআরপি সিনথেসিস। তাহলে কি হলো, মিডিয়ামে যখন টিআরপি অ্যাবসেন্ট তখন ট্রান্সক্রিপশন অন হয়েছে, ট্রান্সক্রিপশন অন হয়েছে বলে আমরা এই এমআরএনএটা বা পলিসিস্টেমিক এমআরএনএ পেয়েছি। এবার যেহেতু ট্রান্সক্রিপশন হচ্ছে, কারণ ট্রান্সক্রিপশনটা তার সঙ্গে শুরু হবে, যেহেতু কাপেল ফেনোমেনা প্রোক্যারিওটদের ক্ষেত্রে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের রাইবোজোমের বাইন্ড হয়ে গেছে, তাহলে সে ট্রান্সক্রিপশন শুরু করবে বলেই এসছে। কিন্তু এখানে প্রথম যে দুটো সেগমেন্ট 1 এ কোডন আছে, লিডার সিকোয়েন্সের সেগমেন্ট 1 এ যে দুটো কোডন, সেটা ট্রিপটোফ্যানের জন্য, তাহলে ট্রিপটোফ্যান মিডিয়ামে নেই বলে ট্রিপটোফ্যানের টিআরএনএ কম তৈরি হয়েছে, ফলে রাইবোজোম ওয়েট করছে কখন একটা একটা করে আসবে। তাহলে যতক্ষণ না আসে ততক্ষণ রাইবোজোম এখানে থেমে থাকবে, হল্ট হয়ে গেল, কিন্তু ততক্ষণে ট্রান্সক্রিপশন কিন্তু অন আছে। সেই জন্য 2 3 এর ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পরে তারা নিজেদের মধ্যে পেয়ারিং করে নেবে, স্টেম লুপ তৈরি করে, সেটা হচ্ছে অ্যান্টি টার্মিনেটর। তাহলে অ্যান্টি টার্মিনেটর মানে টার্মিনেশন করতে পারে না, তাহলে রাইবোজোম কি হবে, মুভ করবে, যখনই মুভ করে ডাউন স্টেমে, তাহলে এখান থেকে এই এমআরএনএ সিকোয়েন্স থেকে আমরা কি পাবো, প্রোটিন বা এনজাইম পাবো, সেই এনজাইমগুলো কি করবে, টিআরপি সিনথেসিস করবে। তার মানে টিআরপি অ্যাবসেন্ট থাকলে আমাদের ট্রান্সক্রিপশন অন হলে এমআরএনএ পাবো, তারপর ট্রান্সলেশন অন হয়ে গেলে সেখান থেকে আমরা প্রোটিন পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে ট্রান্সক্রিপশন দুটো লেভেলেই কি করছে, ট্রান্সক্রিপশন অন থাকছে, ট্রান্সলেশনটা অন থাকছে, তাহলেই তো আমরা প্রোটিন পাবো, এনজাইমটা পাবো, তাহলে সেখান থেকে ট্রিপটোফ্যান সিনথেসিস হবে। তাহলে মিডিয়ামে কম আছে বা অ্যাবসেন্ট আছে, সেক্ষেত্রে আমাদের সিনথেসিস দরকার, সেই জন্য সিনথেসিস হয়েছে।
কিন্তু এবার যদি আমি দেখি সিচুয়েশন, সেকেন্ড সিচুয়েশন আমরা দেখলাম যে প্রেজেন্ট or high concentration of TRP, তাহলে মিডিয়ামে কি আছে, প্রেজেন্ট আছে, অথবা আমরা বলতে পারি হাই কনসেন্ট্রেশনে আছে। তাহলে আমাদের ওটাকে অপটিমাল লেভেলে আনতে হবে, সেই জন্য এটাকে কি রাখতে হবে, অফ। তাহলে আমরা দেখেছি যে যখন হাই কনসেন্ট্রেশনে থাকবে সেক্ষেত্রে ট্রিপ্টোফ্যান নিজেই কোএনজাইম রূপে কাজ করে ট্রান্সক্রিপশনটাকে অফ রেখেছে। তাহলে ট্রান্সক্রিপশন অফ মানে সেখানে আমাদের ট্রান্সলেশন হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কিভাবে টার্মিনেশনটা হবে যদি হাই কনসেন্ট্রেশন হয়ে যায়, তাহলে এখানে ধরেই নিচ্ছে যে এমআরএনএ ট্রান্সক্রিপ্ট যদিও হয়, ধরে নিচ্ছে এমআরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয়েছিল কিন্তু ট্রান্সলেশন আলটিমেটলি থেমে যাবে। কিভাবে, এখানে আমাদের রাইবোজোম বাইন্ড করবে, রাইবোজোম বাইন্ড করলে এখানে যদি কোডন কার জন্য আছে সেগমেন্ট 1 এ ট্রিপ্টোফ্যানের জন্য, তাহলে যেহেতু এখানে প্রেজেন্ট হাই কনসেন্ট্রেশন টিআরপি, তাহলে আমাদের এখানে কি হবে, সেকেন্ড কেসে হাই কনসেন্ট্রেশন অফ চার্জড টিআরএনএ অফ টিআরপি, অর্থাৎ ট্রিপ্টোফ্যানের টিআরএনএ বেশি বেশি তৈরি হবে, চার্জ টিআরএনএ বেশি ফরমেশন হয়েছে। তাহলে এবার যখন রাইবোজোম কোড করবে এই কোডনগুলোতে, তাহলে এখানে যদি অ্যাভেলেবেল, তাহলে যখনই ডাকবে, যখনই কোডনগুলো রিড করবে সঙ্গে সঙ্গে ট্রিপ্টোফ্যানের অ্যামিনো অ্যাসিড এখানে হাজির হয়ে যাবে। ফলে এখানটাতে আমাদের কি হবে, টিআরএনএ গিয়ে পরপর হাজির হয়ে যাবে। তাহলে এখানে আমাদের রাইবোজোমকে হল্ট করতে হলো না। তাহলে এখানে যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেই জন্য রাইবোজোম হল্ট করেছে, ততক্ষণে ট্রান্সক্রিপশনের 2-3 সেগমেন্টে ট্রান্সক্রিপশন হয়ে গেছে, তারা নিজেদের প্যারিং করে অ্যান্টি টার্মিনেটর তৈরি করেছে, কিন্তু অ্যান্টি টার্মিনেটর একে থামাতে পারবে না। ফলে এরপরে ট্রান্সক্রিপশন যখন চলছে ততক্ষণে ট্রান্সলেশনও পরপর হতে হতে যাবে, এখান থেকে এনজাইম পেয়ে যাবে, ট্রিপ্টোফ্যান সিনথেসিস হবে। এবার যেহেতু মিডিয়ামে প্রেজেন্ট আছে বা হাই কনসেন্ট্রেশন টিআরপি আছে, তাহলে অফ রাখতে হবে। তাহলে ট্রান্সলেশন লেভেলে কিভাবে অফ হতে পারে দেখা যাক। তাহলে ধরে নিচ্ছে যে এমআরএনএ ট্রান্সক্রিপশন হলো কিন্তু ট্রান্সলেশন লেভেলে গিয়ে তাকে থামিয়ে দেবে। কিভাবে, তাহলে এখানে হাই কনসেন্ট্রেশন যেহেতু টিআরপি আছে অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমাদের চার্জ টিআরএনএ বেশি বেশি তৈরি হবে। এবার রাইবোজোম যখন ট্রান্সলেশন শুরু করেছে, তাহলে এখানে যখনই বসবে, তাহলে রাইবোজোম যখন বাইন্ড করে, তাহলে রাইবোজোম বাইন্ড করেছে, কোডন হিসেবে অ্যামাইনো অ্যাসিড ডাকছে, ট্রিপ্টোফ্যানের টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে খুব কুইক হাজির হয়ে গেল। তাহলে আমাদের রাইবোজোম এখানে থেমে থাকলো না, তাহলে এখানে কোডনগুলো অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করার পরে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আনার পরে সঙ্গে সঙ্গে কি হবে, সে সামনে মুভ করবে। যখনই সামনে মুভ করে যাবে তাহলে সেগমেন্ট 2 ব্লক হয়ে যাবে। তার মানে এখানে কি হয়েছিল, সেগমেন্ট 1 এ সে হল্ট করছিল, কিন্তু এখানে সেগমেন্ট 1 এর কাজটা খুব কুইক হয়ে যাচ্ছে, যেহেতু অ্যাভেলেবেল ট্রিপ্টোফ্যানের টিআরএনএ প্রেজেন্ট আছে, তাহলে সেখানে বসে পড়ছে। তাহলে তারপরে আমাদের রাইবোজোমটা সেগমেন্ট 2 তে চলে গেল, সেগমেন্ট 2 ব্লক হয়ে গেল। তাহলে সেগমেন্ট 2 ব্লক হয়ে গেলে 2-3 এর মধ্যে যে পেয়ারিংটা হয়েছিল সেটা আর হবে না। তাহলে এখন অ্যাভেলেবেল কোনটা আছে, ততক্ষণ তো ট্রান্সক্রিপশন চলছে, তাহলে ততক্ষণ 3-4 যে সেগমেন্ট অর্থাৎ 3-4 সেগমেন্ট তাদের মধ্যে পেয়ারিংটা হয়ে গেল। তাহলে এখানে রাইবোজোম থেমেছিল বলে 2-3 এর মধ্যে প্যারিং হওয়া সম্ভব হয়েছে, কিন্তু এখানে রাইবোজোম কিন্তু কুইক সার্ভিস দিচ্ছে। তাহলে পরপর আমাদের কোডন যেমন ছিল সেই যে অ্যামাইনো অ্যাসিড চলে এসেছে, অ্যাভেলেবেল ছিল, ফলে সে সেগমেন্ট 2 তে অবস্থান করবে, বেশিক্ষণ দেরি করবে না। সেই জন্য 2-3 এর মধ্যে প্যারিং হওয়ার চান্স থাকবে না। তখন কি চান্স থাকছে, 3-4 এর মধ্যে, তখন ট্রান্সক্রিপশন সামনে হচ্ছে, 3-4 এর মধ্যে প্যারিং হলো, 3-4 এর মধ্যে প্যারিং হলে সেটা হচ্ছে টার্মিনেটর। তাহলে এই প্যারিংটা হলেই রাইবোজোম সামনে আর মুভ করতে পারবে না। তার মানে এখানে কি হবে, ট্রান্সলেশন অফ হয়ে যাবে। তাহলে ট্রান্সক্রিপশন যদিও বা অন হয়, ট্রান্সলেশন লেভেলে গিয়ে অটোমেটিক অফ হয়ে গেল। তাহলে এই পর্যন্ত এসে যদি রাইবোজোম থেমে যায়, তাহলে তার দুটো সাবইউনিট খুলে চলে যাবে, যেটাকে আমরা ট্রান্সলেশন টার্মিনেশন পড়েছি। তাহলে সেক্ষেত্রে যেমন টার্মিনেট হয়ে যায়, তাহলে এক্ষেত্রে দেখো এই টার্মিনেটরের প্রেজেন্সটা স্ট্রাকচার জিনের আগে থাকছে, সেই জন্য আর ট্রান্সলেশন হবে না। তাহলে স্ট্রাকচার জিনগুলো যদি ট্রান্সলেশন না হয়, তাহলে এখান থেকে আমরা নো এনজাইম, কোন এনজাইম পাবো না, যেহেতু এনজাইম পাচ্ছি না, তাহলে নো টিআরপি সিনথেসিস। টিআরপি সিনথেসিস করবো কেন, মিডিয়ামে তো আছে, সেই জন্য সিনথেসিস হচ্ছে না। তাহলে এইভাবে ট্রান্সলেশন লেভেলে অফ হয়। তাহলে ট্রান্সক্রিপশন লেভেলে যদি দেখা যায়, সেক্ষেত্রে ট্রিপ্টোফ্যান অ্যাবসেন্ট হলে ট্রান্সক্রিপশন অন, তাহলে ট্রান্সক্রিপশন যখন অন হয়েছে তাহলে ট্রান্সলেশনটা অন করতে হবে। তাহলে পলিসিস্টেমিক এমআরএনএ সিনথেসিস হচ্ছে ঠিক সাইমultaneously একই টাইমে ট্রান্সলেশনটা শুরু হয়। প্রথমে যখন লিডার সিকোয়েন্স দিয়ে শুরু হচ্ছে, লিডার সিকোয়েন্সের সেগমেন্ট 1 এ আছে ট্রিপ্টোফ্যানের কোডন, তাহলে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড যেতে হবে, কিন্তু মিডিয়ামে যদি অ্যাভেলেবেল নেই, ফলে ট্রিপ্টোফ্যানের চার্জিং বা চার্জ টিআরএনএ কম আছে, ফলে রাইবোজোম
ওয়েট করছে কখন সেই 4টি আরএনএ একটা একটা করে আসবে। তাহলে এখানে ওয়েট করছে সেগমেন্ট 1 এ বলে সেগমেন্ট 2 3 ততক্ষণ ট্রান্সক্রিপশন হয়ে গেছে, সেজন্য 2 3 এর মধ্যে পেয়ারিং হয়ে যাচ্ছে। এমআরএনএ নিজেদের মধ্যে পেয়ারিং হচ্ছে 2 3 সেগমেন্টের মধ্যে লিডার সিকোয়েন্সের, ফলে এখানে অ্যান্টি টার্মিনেটর তৈরি হলো। কিন্তু এখানে ট্রান্সলেশনটা থামবে না, অ্যান্টি টার্মিনেটর ট্রান্সলেশনে বাধা দেয় না, ফলে রাইবোজোম সামনে ডাউনস্ট্রিম মুভ করলে এখান থেকে আমাদের স্ট্রাকচারাল জিনের যে সিকোয়েন্স বা এমআরএনএ যেখানে ছিল সেখান থেকে আমরা প্রোটিন বা এনজাইম পাবো, ট্রিপটোফ্যান সিনথেসিস হবে। তাহলে লোব অ্যাবসেন্ট থাকলে ট্রান্সক্রিপশন অন হবে, ট্রান্সলেশনটা অন হয়ে গেল। এবার যখন হাই কনসেন্ট্রেশন বা ট্রিপটোফ্যান প্রেজেন্ট আছে, তাহলে সেখানে তো নিজেই ট্রিপটোফ্যান নিজেকে রেগুলেট করছিল, অর্থাৎ সেখানে কোএনজাইম রূপে অ্যাপোএনজাইমের সঙ্গে বাইন্ড করে অপারেটর ব্লক করে দিয়েছিল। তাহলে ট্রান্সক্রিপশন অফ। যদিও বা ট্রান্সক্রিপশনটা অনও হয়, তাহলে আমাদের পলিসিস্টেমিক এমআরএনএ তৈরি হচ্ছে, কিন্তু ট্রান্সলেশনটা অফ হয়ে যাবে। কিভাবে? যেহেতু আরএনএ পলিমারের সামনে ট্রান্সলেশন করতে করতে যাচ্ছে, একই সময় ট্রান্সলেশনটা শুরু হবে, তাহলে এখানে রাইবোজোম বাইন্ড করে যাবে সেগমেন্ট 1 এ। তাহলে সেগমেন্ট 1 এ কি আছে? ট্রিপটোফ্যানের কোডন আছে, তাহলে এখানে অ্যাভেলেবল তো ট্রিপটোফ্যানের টিআরএনএ, তাহলে খুব কুইক এখানে চলে আসবে। তাহলে রাইবোজোম সেগমেন্ট 1 এ অ্যামিনো অ্যাসিডগুলোকে কোড করার পরেই কোন দিকে যাবে? সেগমেন্ট 2 এর দিকে যাবে। তাহলে এখানে তাকে ওয়েট করছে না, তাহলে খুব কুইক সেগমেন্ট 2 তে চলে যাবে। তাহলে সেগমেন্ট 2 রাইবোজোম তার ব্লক হয়ে যাবে, তাহলে সেগমেন্ট 2 3 এর মধ্যে প্যারিং হতে পারছে না, তখন অ্যাভেলেবল কোনটা থাকছে? 3 4। তার মানে লিডার সিকোয়েন্সের যে 2 3 4 সেগমেন্টগুলো আছে 2 3 এর মধ্যে প্যারিং হতে পারে, 3 4 এর মধ্যে প্যারিং হতে পারে। রাইবোজোম যদি হল্ট করে তাহলে সেক্ষেত্রে 2 3 এর মধ্যে প্যারিং হতে পারে, তখন অ্যান্টি টার্মিনেটর তৈরি হবে। কিন্তু রাইবোজোম যখন হল্ট করছে না, যেহেতু এখানে ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড অ্যাভেলেবল আছে, ফলে এখানে যখনই বসবে ট্রিপটোফ্যান অ্যামিনো অ্যাসিড কুইক চলে আসবে, তারপরে সে সেগমেন্ট 2 তে অবস্থান করবে। তাহলে সেগমেন্ট 2 তে যখন অবস্থান করছে তখন সেগমেন্ট 2 অ্যাভেলেবল নেই, ফলে সেগমেন্ট 3 and 4 অ্যাভেলেবল। তাহলে 3 4 এর মধ্যে যে স্টেম লুপটা ফর্মেশন হয় বা হেয়ার পিনটা ফর্মেশন হয়, সেটা হচ্ছে টার্মিনেটর রূপে কাজ করে। যেহেতু টার্মিনেটর রূপে কাজ করছে, তাহলে রাইবোজোম এখানে গিয়ে আর সামনে মুভ করতে পারবে না, তাহলে ট্রান্সলেশনটা অফ। তাহলে ট্রান্সক্রিপশন অন হলেও ট্রান্সলেশনটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তাহলে ট্রান্সলেশন অফ মানে এনজাইম পাবো না, এনজাইম তৈরি হচ্ছে না মানে কোনো ট্রিপটোফ্যান আমরা পাচ্ছি না। তাহলে এইভাবে টিআরপি ওপেনের ক্ষেত্রে আমরা দেখছি যে ট্রান্সক্রিপশন লেভেলও কন্ট্রোলড হয়, আবার ট্রান্সলেশন লেভেলও কন্ট্রোলড হয়। এবং যেহেতু ট্রিপটোফ্যানের প্রেজেন্সে সিস্টেমটা অফ হয় এবং অ্যাবসেন্সে অন হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে রিপ্লেসেবল অপারেন্ড। তাহলে এইভাবে আমাদের অপারেন্ডগুলো বিভিন্ন ধরনের মেটাবলিজমের সঙ্গে যুক্ত থাকে এবং সেখানে জিন এক্সপ্রেশনগুলো এরকম রেগুলেট হয়, কখনো বা ট্রান্সক্রিপশন লেভেলে, কখনো বা ট্রান্সলেশন বোথ, অর্থাৎ দুটো লেভেলে হয়ে থাকে। তাহলে এই হলো আমাদের ট্রিপটোফ্যান অপারেন্ড সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন এবং তার কার্য পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ।